মুক্ত শিক্ষা কেন্দ্র বিবেকানন্দ কলেজ মোড় পূর্ব বর্ধমান। আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটি পড়াচ্ছি। তো দেখো, প্রথমেই আমরা বলছি শব্দ ও তরঙ্গ। তাহলে শব্দ কি? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, তাই তো? তার মানে আমরা যে কানে যে শুনতে পাচ্ছি যে কোনো প্রকার শক্তি বা আমাদের আমরা যেটা অনুভব করছি, এটাকে আমরা কি বলছি? শব্দ। তাহলে শব্দের একটা লিমিট আছে, অর্থাৎ আমরা যেটা শ্রুতিগোচর যেটা শব্দ আমরা বলছি, সেকেন্ডে যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয় তখন সেটি আমরা শ্রুতিগোচর হয়, অর্থাৎ আমরা সেটা শুনতে পারি। যদি এর কম হয়, অর্থাৎ 20 থেকে যদি কম হয় বা 20,000-এর যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শব্দটি শোনা যায় না। তার মানে 20-র যে কম যেটা হচ্ছে সেই তরঙ্গটা কি বলছি আমরা? শব্দে তরঙ্গ। আর যখন 20,000-এর বেশি হচ্ছে তখন আমরা এটা কী বলছি? শব্দোত্তর তরঙ্গ। অর্থাৎ দুটো টার্ম আমরা এখানে পেলাম, শব্দে তরঙ্গ আর একটা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ। এরপর কি বলছে? তরঙ্গ জিনিসটা কি আমরা একটু জেনে নিই। কোনো জড় মাধ্যমে যে আলোড়ন, অর্থাৎ কণাগুলির যে কম্পন হচ্ছে, যে কোনো কণার যে কম্পনটা হচ্ছে, সেই মাধ্যমে উদ্ভূত কোনো শক্তিকে চারিদিকে সঞ্চালিত করে, মানে সেই শক্তিটা ছড়িয়ে পড়ছে। যদি না ছড়ায় তাহলে আমরা কিছু শুনতে পাবো না। তাহলে কিন্তু মাধ্যমের কণাগুলিকে স্থানচ্যুত করে না, অর্থাৎ কণাগুলো যেখানে ছিল ঠিক সেখানেই আছে, তার কোনো স্থানচ্যুত হয়নি। আর কি বলছে? তারা একই অবস্থানে কেবলমাত্র স্পন্দিত হয়, অর্থাৎ শুধু কেঁপে ওঠে। ধরো এখান থেকে কেঁপে উঠলো সেই জিনিসটা, তাহলে এইটাকে কি বলছে? এটাকে বলছে তরঙ্গ। তাহলে প্রথমেই আমার যেটা দরকার, জড় মাধ্যম, কণাগুলির কম্পন, সেই মাধ্যমে উদ্ভূত কোনো শক্তিকে চারিদিকে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানচ্যুত করে না। তাহলে তরঙ্গ খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর কী কী টার্ম আছে আমি তার মধ্যে বলে দিলাম। কেবলমাত্র স্পন্দিত হচ্ছে কণাগুলি, তাই তো? তাহলে এবারে আমরা কি বলছি? তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার দেখো, ধরো কোনো স্থির জল আছে, ধরো কোনো পুকুর আছে, সেখানে ধরো আমি ঢিল ছুঁড়লাম, তাহলে সেটাকে কি বলছে? তির্যক তরঙ্গ। আবার কি বলছে? তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি রয়েছে, যদি তরঙ্গের গতির অভিমুখের সাথে সমান্তরালভাবে, অর্থাৎ এই যে সমান্তরাল মানে একদম সমান্তরালভাবে কম্পিত হয়, তাহলে সেটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ আমরা পেলাম, অনুদৈর্ঘ্য তরঙ্গটা পেলাম, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে একটা যেটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সমান্তরালভাবে কম্পিত হচ্ছে। শব্দের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেটা হচ্ছে সনক। শব্দের যে উৎস, সেটাকে কি বলছে? সনক। তাহলে সনক জিনিসটা কি? শব্দের উৎস, অর্থাৎ কম্পমান বস্তু যার থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা কি টার্ম দিচ্ছি? এটাকে আমরা বলছি সনক। তাহলে শব্দ কি, তরঙ্গ কি, তরঙ্গের কি কি ভাগ আমরা জানতে পারলাম। এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সনক। এরপর দেখো, তরঙ্গের মধ্যে শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, অনেক কিছু তোমাদের বইতে পরীক্ষার সাহায্যে দেওয়া আছে। বিভিন্ন রকম পরীক্ষা দেওয়া আছে, সুরশলাকার পরীক্ষা দেওয়া আছে, আরও বিভিন্ন রকম পরীক্ষা দেওয়া আছে। তার মধ্যে ধরো আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ঘনীভবন কি। ধরো আমি একটা স্প্রিং নিলাম, স্প্রিংটাকে যখন সংকুচিত হচ্ছে, ধরো আমি কোনো স্প্রিং নিচ্ছি, এটা যখন পুরো সংকুচিত হয়ে অর্থাৎ কাছাকাছি চলে আসছে, তখন এটাকে কি বলছে? এই টার্মটাকে সেই মুহূর্তে বলছে ঘনীভবন। আর স্প্রিংটা যখন প্রসারিত হচ্ছে অর্থাৎ দূরে চলে যাচ্ছে, সেই টার্মটাকে আমরা কি বলছি? তনুভবন। ঘনীভবন কি, তনুভবন কি আমরা জানতে পারলাম। যখন সংকুচিত তখন বলছি আমরা ঘনীভবন, আর যখন প্রসারিত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলছি তনুভবন।
অনুদৈর্ঘ্য তরঙ্গের ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য, সমান্তরালভাবে কম্পিত হয়, এটা মনে রাখবে অবশ্যই। এরপর নেক্সট পরীক্ষাগুলো তোমাদের বইতে পরিষ্কার দেওয়া আছে, ভালো করে পড়বে, যেটা ইম্পর্টেন্ট পার্ট আমি বলে দিচ্ছি। এরপরেই আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি বলছে? বলছে আলো, তাপ, এক্স রশ্মি ইত্যাদি ইথার মাধ্যমে। তাহলে ইথার মাধ্যমটা কি? ইথার মাধ্যমটা আমরা প্রথমে যেটা জেনেছিলাম, যেটা হচ্ছে তোমার শূন্য মাধ্যমে, ভর শূন্য স্থিতিস্থাপক গুণ সম্পন্ন মাধ্যম। তাহলে ইথার মাধ্যমটা কি? ভর শূন্য, যার কোনো ভর নেই, ভর শূন্য স্থিতিস্থাপক গুণ সম্পন্ন মাধ্যম, এটা হচ্ছে ইথার মাধ্যম। এটা ভালো করে পড়বে, ভর শূন্য স্থিতিস্থাপক গুণসম্পন্ন মাধ্যম। তাহলে এবার কি বলছে? বলছে আলো, তাপ, এক্স রশ্মি ইত্যাদি ইথার মাধ্যমে তির্যক তরঙ্গের মাধ্যমে, তির্যক তরঙ্গ তোমরা জানো কি, তির্যক তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। এগুলি আবার পারস্পরিক লম্বভাবে ক্রিয়াশীল। লম্ব মানে কি? এইভাবে, একদম লম্বভাবে ক্রিয়াশীল। তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের পর্যাবৃত্ত পরিবর্তনের সাহায্যে যাকে ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ ক্রিয়াশীল তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের পর্যাবৃত্ত পরিবর্তনের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, সেজন্য এগুলোকে কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরপর নেক্সট কি বলছে? নেক্সট দেখো, তোমাদের একটা ছবির সাহায্যে খুব সুন্দর দেওয়া আছে। ধরো এইটা কোনো কম্পন হচ্ছে, এটা হচ্ছে তার অভিমুখ, তাহলে এইভাবে কম্পিত হচ্ছে। তাহলে আমি কিছু নাম দিয়ে দিই, ধরো এটার নাম দিলাম আমি ও, এ, এটা হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি।
তাহলে দেখো একটা তরঙ্গ আমি তোমাদের বললাম অভিমুখটা হচ্ছে ও এর এই দিকে, ঠিক আছে। তাহলে এ আর ই একে আমরা কি বলতে পারি, এ আর ই হচ্ছে এক্ষেত্রে তরঙ্গ শীর্ষ। এ আর ই সব থেকে ওপর লেভেলে আছে এরা, এ আর ই এটাকে বলছে তরঙ্গ শীর্ষ। আর দেখো সি আর জি এটাকে কী বলছে, তরঙ্গপাদ। সি আর জি একদম সব থেকে নিচে নেমে আসছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কীভাবে কীভাবে এগোচ্ছে, পরীক্ষার সাহায্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এ আর ই, সি আর জি এদেরকে দুটো নাম আমরা পেলাম। এরপর বলছে পর্যাবৃত্ত গতি। নেক্সট আমরা দেখো একটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। বলছে যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হয়, অর্থাৎ মানে কি বারে বারে একই সময়ের ব্যবধানে একই পথ অতিক্রম করে, সেটাকে কি বলছে, পর্যাবৃত্ত গতি। মানে একটা নির্দিষ্ট সময় থাকছে, একই সময়ের ব্যবধানে সেই ডিফারেন্সে একই পথ অতিক্রম করছে, মানে কি যাচ্ছে আবার ফিরে আসছে, তাহলে পুনরাবৃত্ত হচ্ছে, জিনিসটা বারবার করে রিপিট হচ্ছে। তাহলে এই যে জিনিসটা এটাকে বলছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিকে আবার আমরা কি বলছি, দোলন বা দোল গতি। তাহলে ধরো আমি পর্যাবৃত্ত গতির যদি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে কি এক্সাম্পল হতে পারে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, এর এক্সাম্পল দিতে পারি। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তার মানে কি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হচ্ছে, আবার একই সময় ব্যবধানে হচ্ছে, একই পথ অতিক্রম করছে। এরপর আমরা কি একটা টার্ম পাচ্ছি, দেখো দোলন বা দোল গতি। কি বলছে, যে পর্যাবৃত্ত গতিতে বস্তুটি একই পথে বারবার যাতায়াত করে, অর্থাৎ যাচ্ছে এবং ফিরে আসছে, তাকে কি বলছে, দোলন বা দোল গতি। তাহলে পর্যাবৃত্ত গতিতে একই পথে বারবার যাতায়াত করছে, এটাকে বলছে দোলন বা দোল গতি। তাহলে এটার একটা এক্সাম্পল ধরো, স্প্রিংয়ের ধরো ওঠানামা, এটাকে আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণ দিতে পারি, দোলন বা দোলগতি। তাহলে একটা এক্সাম্পল পেলাম স্প্রিংয়ের ওঠানামা। এরপর আমরা আর একটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে স্পন্দন। স্পন্দনটা কি,
তাহলে দোলন বা দোলগতিটা আমরা জানতে পারলাম যে কি হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে তোমার একই পথে বারবার করে যাতায়াত করছে পর্যাবৃত্ত গতিটি এবং যাচ্ছেও ফিরে আসছে। এরপর আমরা কি বলছি স্পন্দন। স্পন্দনটা কি হচ্ছে, যখন ধরো দোলনটা ধরো ধীর গতিতে হচ্ছে কিন্তু এটা যদি দ্রুত গতিতে হয়, স্পিডে হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি ভাইব্রেশন আর স্পন্দন, অর্থাৎ দ্রুত গতিতে হচ্ছে, ওঠানামা করছে, একই পথে যাচ্ছে কিন্তু সেটা কি দ্রুত গতিতে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলছি স্পন্দন। এরপর নেক্সট হচ্ছে পর্যায়কাল। বলছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে আবার ফিরে আসতে যে সময় নেয়, তাহলে আমরা কি বলছি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু একটি পূর্ণ দোলন সম্পন্ন করছে, মানে কি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে আবার ওই প্রান্ত থেকে ফিরে আসছে, এই যে টোটাল যে যাওয়া আসাটা যে সময়টা লাগছে, টোটাল যে সময়টা লাগছে, এই সময়টাকে আমরা কি বলছি পর্যায়কাল। পর্যায়কাল বা এটাকে দোলনকালও বলতে পারো আর পিরিয়ড। নেক্সট এবার একটা টার্ম আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক और ফ্রিকোয়েন্সি কি বলছে, পর্যাবৃত্ত গতিসম্পন্ন তাহলে আমরা শিখলাম দোলনকাল। এরপরে বলছে কম্পাঙ্ক আর ফ্রিকোয়েন্সি। কি বলছে, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু সেকেন্ডে মানে এক সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করছে সেই সংখ্যাটাকে বলছে কম্পাঙ্ক। পূর্ণ দোলন আমরা কি বললাম, যে কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে বা আসছে, এই যে টোটাল যে সময়টা, এটাকে আমরা কি বললাম দোলনকাল। তাহলে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সে সম্পন্ন করছে, মানে যাতায়াতটা যে পুরোটা যে কমপ্লিট করছে, এই জিনিসটাকে আমরা কি বলছি কম্পাঙ্ক। আর ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সিকে এবার তাহলে আমরা দেখবে তোমাদের বইতে খুব সুন্দর করে একটা পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করা আছে কম্পাঙ্ক কী বা না কি। তাহলে আমি একটা জিনিস ডিনোট করতে পারি, অর্থাৎ কিভাবে আমি কম্পাঙ্ককে চিহ্নিত করব তা কি বলতে পারি। তাহলে এটা
তাহলে দেখো কম্পাঙ্কের সাথে পর্যায়কালের যে আমাদের ইকুয়েশনটা পাচ্ছি এটা কিন্তু ব্যস্ত অনুপাতিক পাচ্ছি, অর্থাৎ 1/t যদি হয়, টিটা যদি পর্যায়কাল হয় তাহলে সেক্ষেত্রে 1/2, তার মানে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, কম্পাঙ্ক পেয়ে যাচ্ছি। আবার ধরো পর্যায়কাল পেতে গেলে তখন আমরা কী বলতে পারি, 1/n, তার মানে এটা একটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এরপর কি বলছে, এরপর বলছে বিস্তার। সাম্য অবস্থান থেকে প্রান্তীয় অবস্থানের দূরত্ব, অর্থাৎ যেখানে ছিল সেই অবস্থান থেকে যখন আরেকটা দূরত্বে এসে যাচ্ছে, আরেকটা প্রান্তে এসে যাচ্ছে, সেই প্রান্তীয় অবস্থানের যে দূরত্ব এটাকে আমরা কি বলছি, বিস্তার। এরপর নেক্সট কি বলছি আমরা, নেক্সট একটা দেখো আছে তরঙ্গ দৈর্ঘ্য বা এটাকে বলে ওয়েভ লেন্থ। তাহলে এইটা হচ্ছে কম্পমান বস্তুর একটি পূর্ণ দোলনের ফলে উদ্ভূত তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলছি, সেই দূরত্বটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। মানে কি, কম্পমান বস্তুর একটি পূর্ণ দোলনের ফলে উদ্ভূত তরঙ্গ যতটা দূরত্ব, যে ডিস্টেন্সটা সে অতিক্রম করছে, যতটা সে যাচ্ছে, এই যে যাচ্ছে ধরো এইখান থেকে এইটুকু, তাহলে এইটা হচ্ছে তার ওয়েভলেন্থ। এরপরে কি বলছে, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ আমরা কি বলতে পারি, কোনো মাধ্যমে প্রতি সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে সেক্ষেত্রে আমরা এটা কী বলছি, তরঙ্গ বেগ। মানে তরঙ্গ বেগকে আমরা তাহলে কীভাবে দেখছি, প্রত্যেকটা সেকেন্ডে সে যতটা যাচ্ছে, দূরত্বটা অতিক্রম করছে, সেটাকে আমরা বলছি তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ, এবার আমি কি বলতে পারি, কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্ক কি। তাহলে আমাদের লাস্ট যেটা জানতে হবে, তরঙ্গ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এই তিনটের মধ্যে সম্পর্ক কি, তাহলে আমরা বলতে পারবো তরঙ্গ বেগ যেটা, সেটা হচ্ছে কম্পাঙ্ক তার গুণিতক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটাকে আরও কীভাবে বলতে পারি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে কি, এই যে দূরত্বটা যে অতিক্রম করেছিল, তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা যে দূরত্বটা অতিক্রম করেছিল সেইটা, এন মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ভিটা কি, তরঙ্গ বেগ, অর্থাৎ এক সেকেন্ডে সে কতটা যাচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই ইকুয়েশনটা দিয়ে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। তাহলে শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটা আমার এখানেই কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।